আমরা নীলোফার একই গ্রামে থাকতাম, মুনিফগঞ্জ, মিরাট জেলায়। বছর 5 আগের ঘটনা। খুব কষ্টে সৃষ্টে দিন যাচ্ছিল আমাদের। অসীম, অসীম। হ্যাঁ সাহেব। আরে খাবারটা দে না। হ্যাঁ দিচ্ছি। যতই দৈন্যদশা থাক, ঘরে আমরা সুখে শান্তিতেই ছিলাম। আর তারপরই আমাদের জীবনে এই নীলোফার এলো। আমরা কেউ বুঝতেই পারিনি এই নীলোফার আমার ছোট ভাই ইমরানের মাথার ভেতর পোকার মতো ঢুকে গেছিল। আমজাদদা, আসলে একটা ওই জরুরি কাজ মনে পড়ে গেছে, একটু সেরে আসি। আরে ইমরান, আজকে ছুটির দিন, এত কাজ তো এখানেই থাকে। ওই দেখ, ওখানে 4টে সাইকেল এখনো পড়ে রয়েছে। আর মাঝে তুই কাজ ছেড়ে কোথায় চলে যেতে চাইছিস? আমজাদদা, কাজ নিয়ে চিন্তা করো না, আমি এসে সব করে দিচ্ছি। খুব দরকারি কাজ, 1 ঘন্টার মধ্যেই আমি চলে আসবো। যা, কিন্তু তাড়াতাড়ি কাজ করে এখানে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যা। আরে ইমরান, হঠাৎ কি ব্যাপার? আসসালামু আলাইকুম। তোমাদের সব খবর ঠিকঠাক তো? হ্যাঁ জনাব, সব ঠিকঠাকই আছে। জনাব, আসলে একটা দরকারি কথা ছিল আপনার সঙ্গে। বলো কি ব্যাপার? আমি নিকাহ করতে চাই নীলোফারকে। বাবা, আমিও ইমরানকেই বিয়ে করতে চাই। জাভেদ, তোর ছেলে এসেছিল, বাড়িতে এসে বলে গেল আমার মেয়েকে বিয়ে করতে চায়। তোমরা জানো না তোমাদের সমাজ আলাদা আর আমাদেরটা আলাদা? আমরা সমাজের উঁচু জাত আর তোমরা হচ্ছ নিচু। জাভেদ ভাই, আর কেউ হলে না তোমাকে 2 টুকরো করে রাখতাম, কিন্তু আজ সকাল সকাল খারাপ কিছু করতে চাই না। ইমরান ভাই, আমার ছেলে ভুল করে ফেলেছে, আমি ক্ষমা চাইছি। ভুল কিন্তু একবারই হয়, এরপর যদি হয় না সেটা অপরাধ, আর অপরাধের জন্য কিন্তু শাস্তি পেতে হয়। আর যদি বিয়ের এত ইচ্ছেই হয় ওর, তাহলে নিজের সমাজের কোনো মেয়ে দেখে বিয়ে করে নিক। আর যদি কোনোদিন আমার মেয়ের পিছনে দেখতে পাই না, তাহলে পৃথিবীতেই ওকে রাখবো না। ব্যাস। ঠিক আছে, চল। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? আব্বু, আমি নীলোফারকে ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে আব্বু। ইমরান, বিরাট গন্ডগোল হয়ে যাবে, মাথা থেকে সব বের কর। আরে স্বজাতিরা এক ঘরে করে দেবে আমাদের। আরে ওদের জাত আলাদা, আমাদের জাত আলাদা, এসব কি মাথায় ঢুকছে তোর? আব্বু, আমি আর নীলোফার এসব জাতপাত মানি না। উপরওয়ালা আমাদের সবাইকে একই বানিয়েছেন। এই সমস্ত কথা সিনেমায় চলে, গ্রামে আমাদের সমাজে এই সমস্ত কিছু মেনে চলতে হয়। আমার কথা শোন, এই মেয়েটাকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেল। কারোর কিছুই এসে যাবে না আমি আর ইমরান বিয়ে করলে। ওদের জাতের মধ্যে কোনো অসুবিধা হবে না, ওরা তো উৎসবই শুরু করে দেবে যে উঁচু জাতের মেয়ে এনেছে। কিন্তু আমাদের সমাজে আমাদের নাকটাই কাটা যাবে, গলা পর্যন্ত কাটবে। আমি নিজে কাটবো বাবা। একবার যদি দেখি না তোদের দুজনকে একসাথে, তাহলে ভুলে যাব যে তুই আমার বোন আর ইমরান একটা মানুষ। তাতে ফাঁসি হলে হবেই, কিন্তু এই বিয়ে কখনো হবে না। ওই দিনের পর থেকে ইমরান আর নীলোফারকে কেউ গ্রামে আর একসাথে দেখেনি।
সেই রাতেই দুজনে চলে গেছিল গ্রাম থেকে। নীলোফার আমার ভাইকে ঘর ছাড়া করেছিল। ইমরানের বুকে অত পাটা নেই। আমরা ওকে বুঝিয়েও ফেলেছিলাম যে এর পরিণাম কি হতে পারে, আরো মেনেও নিয়েছিল। কিন্তু এই নীলোফার ওর মাথা খেয়ে ফেলেছিল। তারপর আর কি করলো একজন, ভুগলো অন্যরা। ওরা দুজন তো পালিয়ে গেল, গালাগালি খাওয়ার জন্য রয়ে গেলাম আমরা। চিন্তার বাইরে বেইজ্জত হলাম আমরা। আমায় কেউ কাজও দিচ্ছিল না। বাবা যেখানে যেত গালি খেত। আম্মিকে আর শাজিয়াকে আমাদের সমাজের মেয়েরাই কথা শোনাতো। আমরা সমাজে হাসির পাত্র হয়ে গেলাম। গ্রামের সবাই আমাদের খোঁটা দিত। দেখো দেখো, বড় জাতের মেয়েকে ফুসলিয়ে বড় হতে চাইছে। বেঁচে থাকা দুষ্কর হয়ে গেল আমাদের। তাই আমি শাজিয়াকে নিয়ে এখানে চলে এলাম। আরে ভাই, একটা ডবল অমলেট বানিয়ে দে না। দাদা, গ্যাস শেষ হয়ে গেছে, একটু পরে আসবেন। তারপর এখানে তো সব ঠিকই চলছিল, কি অসুবিধা হলো? 1.5 বছর আগে সবাই এটাই ভাবলো যে সব ঠিক হয়ে গেছে। ইমরান গ্রামে ফিরল। তারপর একদিন গ্রাম থেকে আমাকে এখানে ফোন করলো। হ্যালো ওয়াসিমদা। ইমরান? হ্যাঁ ওয়াসিমদা। ইমরান, কেমন আছিস তুই? তুই 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 আছিস কোথায়? না কোনো ফোন, না কোনো খবর। সব ঠিক তো? হ্যাঁ ওয়াসিমদা, সব ঠিক ঠিক, একদম ঠিক ঠিক ঠিকই আছে। আমরা ভালোই আছি ওয়াসিমদা। ওয়াসিমদা, আমি আর নীলোফার নিকাহ করে নিয়েছি গ্রাম থেকে পালিয়ে আসার পর। আমরা আবার গ্রামে ফিরে এসেছি। পাগল হয়ে গেছিস তুই? ওরা তোকে মেরে ফেলবে, তোকে, তোর বউকে। না না ওয়াসিমদা, ওয়াসিমদা তেমন কিছুই হবে না। নীলোফারের বাড়ির লোকেরা আমাদের দুজনকে মেনে নিয়েছে। কে? তোদের মেনে নিয়েছে ওরা? গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পর নীলোফার তারা আমির সঙ্গে প্রায় ফোনে কথা বলতো। যখন ওরা রেহান সম্পর্কে জানতে পারে তখন ওনারা আমাদের মাফ করে দেন আর আমাদের দেখা করার জন্য ডেকে পাঠায়। ওয়াসিমদা, হ্যালো ওয়াসিমদা, তুমি চুপ কেন? এখন আমি আর কি বলবো ইমরান? খুব মনে পড়ে তোমার কথা। আমারও তোর কথা খুব মনে পড়ে ভাই। আচ্ছা ওয়াসিমদা, আমি ভাবছিলাম আমিও মুম্বাইতে চলে আসি তোমার কাছে। ওখানে গিয়ে কিছু কাজ ফাজ করবো। আরে এখানে কাজ পাওয়া তো সহজ নয়। এখানে গ্রামেও তো কিছু করার নেই ওয়াসিমদা। মুম্বাই চলে আসলে ওখানে তুমি আছো, মিনাজ আছে, আর তোমাদেরকে রেহানকেও দেখানোর আছে। আসলে তোমাদেরই তো রক্ত। ব্যাস শুধু তুমি তো রয়ে গেছো একমাত্র। আমি আর নীলোফার এখনো পর্যন্ত ক্ষমা চাইনি। আরে ছাড় ক্ষমা টমা, আমি তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই তো আমার ছোট ভাই। আয় চলে আয়, এখানে চলে আয়, তোর সংসার পেতে দি। ইমরানের উপর আমার কোনোদিন কোনো রাগ ছিল না। ঘৃণা করতাম আমি ওই নীলোফারকে, কারণ ওর জন্যই আমাদের পরিবারের এত বদনাম হয়েছিল। যাওয়ার হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে ইমরানের জীবনও দেখবি স্বাভাবিক হয়ে গেছে। আর আমার মনেও যা ক্ষোভ ছিল সব তো বেরিয়ে গেল ওই দিনই। এখন সব ঠিক হয়ে গেছে, এবার শান্তি পাবো মনের মধ্যে। ব্যাস এখন তুই শুধু নিজের মুখটা একটু বন্ধ রাখ, তাহলে কেউ কোনোদিন জানতে পারবে না যে নীলোফারের সাথে কি হয়েছিল। চল রেহান। যদি মা ফিরে আসে তো? ও আর কোনোদিন ফিরে আসবে না। কেন? হয়তো আর ফিরে আসতে চায় না। চল। শাজিয়া, 2 মিনিট দাঁড়াও, আমি চাবিটা দিয়ে আসি। আমি নীলোফারের সঙ্গে রোজ কথা বলতাম, কখনো ঘুণাক্ষরেও এই কথা বলেনি যে কোনো সমস্যা আছে। নীলোফার যতক্ষণ আমার চোখে চোখ রেখে না বলে ততক্ষণ আমার বিশ্বাস হবে না যে ও আমাকে ছেড়ে চলে গেছে। আর
আরে কি খেলছিস? এই দেখ, এই এসো রেহান বাবা, আমি তোমাকে বাইকে করে ঘুরিয়ে আনি, চলো। বলো কি খাবে? হ্যাঁ, আইসক্রিম খাবে না চকলেট? এখন ভেবে দেখো, জীবন কারোর জন্যই থেমে থাকে না। তুমি ওর জন্য কতদিন অপেক্ষা করবে? তোমার তো হয়তো নিজের জীবনটা কাটাতে কোনো অসুবিধাই হবে না, কিন্তু ওই বাচ্চাটার ব্যাপারে তুমি এখনো ভেবেছো কি? ওর মনের মধ্যে কতটা ক্ষত হয়ে রয়েছে। ও মায়ের অভাব ভুলতে পারছে না। বাবা, ওর মনের ক্ষত কে সারাবে? রেহানকে একা কি করে সামলাবি তুই? ওর তো এখন মায়ের দরকার, আর তোকেও বাঁচার জন্য একজনকে দরকার। একা একা কি করে বাঁচবি তুই? একটা কাজ করা যাক ইমরান, আমরা আমাদের গ্রামেই কোনো একটা কাজ শুরু করি। আর একবার তোর কাজে যেই দেখবি মন লেগে গেছে, পুরনো সব কথা ভুলে যাবি। আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামী কি অন্যায় করেছে? আমার স্বামীকে ছেড়ে দিন না। কতদিন হয়ে গেল, আমার স্বামীকে ছেড়ে দিন। বলছি তো চলো এখানটায়। হ্যাঁ স্যার, অরবিন্দ, ওই আঙুরটাওয়ালা মহিলার কেসটা কতদূর? গত সপ্তাহে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, কোনো রেসপন্স আসেনি। 3 মাস ধরে লাশটা মর্গে, কেউ সন্ধান করছে না। কার হতে পারে? ইন্সপেক্টর, আমি বুঝতে পারছি যে লাশটা কেউ ক্লেম করতে আসেনি, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা মর্গে এই লাশ খুব বেশি সময় রাখতে পারবো না। ডক্টর, কেউ খোঁজ করছে না বলে যদি আমরা লাশটা ডিসপোজ করে দিই, তারপরে যদি কেউ ক্লেম করতে আসে, তখন মুশকিল হবে। ওকে ইন্সপেক্টর, আরো কয়েকদিন অপেক্ষা করছি। অরবিন্দ। হ্যাঁ স্যার। একবার লাস্ট ট্রাই করো, আমাদের লোকদের কাজে লাগাও। লাশটা যে কার জানা দরকার। যদি নীলোফার কারোর সঙ্গে পালিয়ে যায়, তাহলে ওকে আমার কখনো সন্দেহ হয়নি কেন? কারণ তুই তোর প্রেমে অন্ধ হয়ে গেছিলি না। চল ছাড়, যা হয়েছে তা ভুলে যা। শোন, একটা মেয়ে আছে মুমতাজ, খুব ভালো। তোর রেহানের জন্য সে ঠিকঠাক মা হবে, আর তোর জন্য সঠিক বউ, আর আমাদেরই সমাজের মেয়ে। যদি ওর আমার জীবন থেকে চলে যাওয়ারই ছিল, তাহলে বলতে পারতো আমায়, তালাক নিয়ে নিত। দেখ ইমরান, অতীতকে এবার তালাক দে, আর আগামী দিনের সাথে নিকা করে নে। আর তোর আগামী দিনগুলোয় শুধুই মমতাজ। নীলোফারের হত্যা শেষ পদক্ষেপ ছিল। তার আগে ওয়াসিম ইমরান আর নীলোফারকে আলাদা করার অনেক চেষ্টা করেছিল। এত ভাবার কি আছে? আমি বুঝতে পারছি না, আমি ওকে কি করে জিজ্ঞেস করবো? কিছু জিজ্ঞেস করারই বা কি? ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো? ইমরান, তুই রাতের পর রাত জেগে থেকে দিন রাত ডবল ডিউটি করিস, আর তোর এই নীলোফার তুই যাবার পরেই সাজগুজ করে বেরিয়ে পড়ল। ওয়াসিম দা, তুমি দেখেছো? কোথাও শুনেছো? দেখা বা শোনার প্রয়োজন পড়ে না। বুদ্ধিমান মানুষ চাল চলন দেখলেই সবকিছু এমনিতেই বুঝতে পারে। আমি কোথায় যাই মানে?
মানে এটাই, আমি যখন ডিউটিতে থাকি তখন তুমি কোথায় থাকো? ঘরেই থাকি ইমরান, কিন্তু তুমি জিজ্ঞেস করলে আমি কোথায় যাই। হ্যাঁ মানে কোথায় যাও? তুমি তো সারাদিন ডিউটিতে থাকো না ইমরান, এর মানে নিশ্চয়ই কেউ তোমাকে কিছু বলেছে না আমার ব্যাপারে। নাম বলো ইমরান, কে বলেছে তোমায়? না কেউ বলেনি, আমি এমনি জিজ্ঞেস। ইমরান, আমি তোমার জন্য আমার পরিবার ছেড়েছি, নিজের গ্রাম ছেড়েছি। আমার উপর সন্দেহ করো না ইমরান, কষ্ট হয়। নীলুফার না, আমি এমনি শুধু জিজ্ঞেস। ভালোবাসার আগে ভরসাটা আসে ইমরান, ফালতু লোকজনের কথা শুনে আমাদের সম্পর্কটা নষ্ট করো না। কোন স্ত্রী স্বামীকে সরাসরি কি করে বলবে অন্য কোথাও চক্কর চলছে? ওয়াসিমদা, নীলুফার আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়াও কারো সম্বন্ধে ভাবতেও পারে না। তাহলে এত সাজে কার জন্য? সাজে মানে তুমি কি বলতে চাইছো? তুই বেরিয়ে যাবার পর এত সেজে যায় কোথায়? প্রতি দুদিন অন্তর দেখি, আজকেও দেখেছি। এত বাজে চলন, পোশাকের যা ছিঁড়ি, এরকম দেখেছিস কখনো নিজের বৌদিকে? আমাদের বোন মিরাজকে দেখেছিস সেরকম? না। অনেক হয়েছে। পুরুষ হ, পুরুষ। দিয়ে দে ওকে তালাক। ও তোর জন্য কোনোদিনও ঠিক ছিল না, না আগে না এখন। ও যদি কোনোদিন সুযোগ পায় না, তোকে বরবাদ করে দেবে। কি হয়েছে ইমরান? একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি বলবে? কি জিজ্ঞেস করতে চাও ইমরান? তুমি সত্যি সত্যি বলবে ইমরান? কে সেই মানুষটা যে তোমাকে বলে তুমি কাজে যাবার পর আমি বাইরে কোথাও ঘুরতে যাই? ওয়াসিমদা, ওয়াসিমদা দেখেছি তোমাকে সেজে গুজে যেতে। কোথায় যেতে দেখেছে ওয়াসিম দাদা আমাকে? জানি না, হয়তো কারোর সঙ্গে দেখা করতে। কার সাথে দেখা করতে যেতে দেখেছে? নাম বলো। ওয়াসিম দাদা নামও তো বলেছে নিশ্চয়ই। চুপ কেন? নাম বলো, কার সাথে দেখা করতে যাই আমি? ওয়াসিম দাদা নাম বলুন, আপনি আমাকে কার সাথে দেখেছেন? আমি কেন বলবো, নিজে বল। উড়ে তো তুই বেড়াচ্ছিস না, বল তোর প্রেমিকের মুখ নাম। সামলে কথা বলো ওয়াসিম দাদা। নিজের ভাইয়ের বউয়ের উপর এত বাজে বদনাম। সম্মান দিয়ে কথা বলছি, এটার মানে এটা ভেবো না যে অসম্মান করতে পারি না। যদি তুমি ইমরানের দাদা না হতে না, তাহলে কি? তাহলে মজা দেখিয়ে দিতাম তোর বরকে সাজিয়া। আমার নিজের উল্টোপাল্টা কথা। তুই বড় জাতের মেয়ে হবি নিজের বাড়িতে, তর্ক করতে আসবি না, এটা আমার বাড়ি। তোর বাড়ি না? তাহলে তোর এই বরটার মুখে না লাগাম না, তালা লাগিয়ে দে, তালা। আরে তোর মতো বড় দাদা হওয়ার থেকে তো বড় দাদা না হওয়াই ভালো, যে নিজের ছোট ভাইয়ের সংসার নষ্ট করতে চায়। আরে চুপ কর। সবাই জানে সংসারকে ভাঙছে, আর একদিন না একদিন আমার ভাই ইমরানও বুঝতে পারবে এই কথা, যে তুই কত বড় নির্লজ্জ আর বেহায়া। তোর মতো নির্লজ্জ লোক যখন লজ্জার কথা বলে সেটা মাথায় ঢোকে না। এবার থাম নিলোফার, থাম, অনেক হয়েছে, বেরো আর নিজের সংসারটা কর। কথা না বাড়িয়ে চুপচাপ থাক। কথা আমি বাড়াচ্ছি না, বাজে কথা তোরই বর বাড়াচ্ছে, বেহায়া কোথাকার। সেদিন আমার বাবা আর আব্দুল দাদার সামনে ভেজা বিড়াল হয়ে বসেছিল, আর এখানে আমার সামনে বাঘ হয়ে দাঁড়িয়ে আছে। ভাঙন ধরাতে চাস আমার আর ইমরানের মধ্যে? তোর মতো লোকের। বড় জাতের মেয়ের দশা দেখো। আমরা সম্পর্ক কেন ভেঙে দিচ্ছি না এদের সাথে? দেখেছো তুমি নিজের ছোট ভাইয়ের বউকে অপমান করে চলে গেল। সাজিয়া সম্পর্ক কি করে ভেঙে দি? ইমরান আমাদের রক্ত, ও আমার ছোট ভাই। এই মেয়েটা যে ওর জন্য ঠিক না, এই কথাটাই বোঝে না মূর্খটা। ওয়াসিমদা সবসময় আমার খারাপ সময় সঙ্গ দিয়েছে, আমাকে খুব সাহায্য করেছে ও। তাহলে কি ও আমার ব্যাপারে এত বাজে আর নোংরা কথা বলবে? ক্ষমা তো চাইতে হবে নীলোফার। আমিও সেটাই বলছি ইমরান, ক্ষমা তো ওকে আমার কাছে চাইতেই হবে। ও আর ওর বউ সাজিয়াকে দুজনকে মিলে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। যদি ওরা না থাকতো না, তাহলে এই বাড়িটাও থাকতো না। আজ মুম্বাইতে আমরা আছি শুধু ওদের সাহায্যের জন্য। এই বাড়ি আমরা বানিয়েছি, যদি ওরা আমাদের জায়গাটা দেখেছিল তাহলে মাথা কিনে নেয়নি। ও যে আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে, সংসারটা নষ্ট করতে চাইছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? কি সম্পর্কের কথা বলছো তুমি? এত দুর্বল নাকি আমাদের সম্পর্ক? না ইমরান, অনেক মূল্য দিতে হয়েছে আমাদের সম্পর্কটার জন্য। আরে বাইরের দুনিয়ার রং আমি দেখেছি, কিন্তু এখন যখন নিজেরই লোক আমাদের ক্ষতি করতে চাইছে, তখন তো আমাদের সচেতন থাকাটাই উচিত, তাই না? কোনো দরকার নেই তোমার সচেতন থাকার। ওয়াসিমদা আমাদের ভালোই চান, খুব সাহায্য করেছে আমাদেরও। এখন সোজা কথায় গিয়ে ক্ষমা চাও তুমি, আমাদের থেকে বড় ওরা। তুই সত্যি কালা আর কানা হয়ে গেছিস, না কিছু দেখলি না কিছু শুনলি। দেখ ভাই, এখন এই জীবনটা ঠিকঠাক শুরুই হয়নি।
সমস্ত জীবনটা সামনে এখনো বাকি। বোঝ আর নিজেকে সামলে নে। নতুন ভাবে জীবনটাকে শুরু কর। সব সময় সুখে থাকবি। নীলোফার প্রথমেই বুঝতে পেরে গিয়েছিল যে তার ভাসুর ওয়াসিম তার আর তার স্বামী ইমরানের মাঝে ভাঙন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ইমরান এই সত্যিটাকে কখনো দেখতে পায়নি। আর এখন হয়তো এটাও মানতে শুরু করেছিল যে নীলোফার তাকে সত্যি সত্যি ছেড়ে হয়তো চলে গেছে। সে তার নিজের দাদার তৈরি করা খেলা বুঝে উঠতে পারেনি, আর এই কথাটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে আসলে নীলোফারের সঙ্গে ঠিক কি হয়েছিল। কিন্তু এই সত্যিটা কি দুনিয়ার সামনে কখনো প্রকাশ পাবে? ইন্সপেক্টর 3.5 মাস হয়ে গেছে, আমরা ওই পায়ের আঙ্গুলে রিং পরা লাশটা এখনো সামনে রেখে দিয়েছি। আই নো ডক্টর, আই নো, কিন্তু কাজটা করতে মন চাইছে না। এক 40-45 বছরের মহিলা খুন হয়েছে, তাও এই ভয়ঙ্কর ভাবে। আমি ওনাকে শনাক্ত করে খুনিদের ধরতে চাই আর ওনাকে ন্যায় দিতে চাই। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনাদের সরকারি জেল হসপিটালে একজন ডাক্তার আছেন। সে কি করবে? লাশটা খুব খারাপ ভাবে নষ্ট হয়েছে। আমাদের নজরে লাশটা পচে নষ্ট হয়ে গেছে, কিন্তু রিকনস্ট্রাকশন স্পেশালিস্ট যারা, তারা ওই লাশটাকেই আবার সুস্থ চেহারায় নিয়ে আসতে পারবে। আমি বডিটা ওনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, হয়তো চেহারাটা ফিরিয়ে দিতে পারবে, আর কেউ চিনেও নিতে পারে। চেষ্টা করা যেতেই পারে। ইন্সপেক্টর, অনেকটাই বডি ডিকম্পোজ হয়ে গেছে, মুশকিল মনে হচ্ছে। আই নো ডক্টর, আমি বুঝতে পারছি। এটাই আমার শেষ চেষ্টা এই কেসটা সলভ করবার। আমি কেসটা আনসলভ রাখতে চাই না। এমনিতে বেশি এক্সপেকটেশন তো করা উচিত নয়, কিন্তু আমার তরফ থেকে আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। থ্যাংক ইউ ডক্টর। ইয়েস ডক্টর, বলুন। এনি পজিটিভ? পজিটিভ কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আগে যে পোস্টমর্টমটা হয়েছিল সেটাতে রিডিং ভুল ছিল। রিডিং ভুল ছিল মানে? প্রথম পোস্টমর্টমের হিসাব অনুযায়ী ভিকটিমের বয়স 40 থেকে 45 বলা হয়েছিল, কিন্তু আমার পরীক্ষা অনুযায়ী এই লাশটার বয়স 22 থেকে 28-এর মধ্যে। হোয়াট? এটা কি করে হতে পারে ডক্টর? এটা হতেই পারে, প্রায়শই হতে থাকে। বডিটা এতটাই ফুলে গিয়েছিল, এতটাই পচে গিয়েছিল যে মিসক্যালকুলেশন হতেই পারে। আপনার এখনকার রিডিং একদম ঠিক? ইন্সপেক্টর, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি লেটেস্ট টেকনোলজি ইউজ করেছি, সমস্ত টেস্ট রিপিটও করেছি। ভিকটিম 22 থেকে 28-এর মধ্যেই হবে। মৃত্যুর টাইমেও কি ভুল ক্যালকুলেশন হয়েছে? না, মৃত্যুর টাইমটা ঠিকই লেখা হয়েছে। লাশটা পাওয়ার 3 থেকে 7 দিনের মধ্যেই খুন হয়েছে। থ্যাংক ইউ ডক্টর। স্যার, অরবিন্দকে ডাকো এক্ষুনি। অরবিন্দ, আমরা ভুল দিকে দৌড়চ্ছিলাম। ওই আঙটওয়ালা মহিলা 40-45-এর নয়, বডিটা 22 থেকে 28-এর মধ্যে কাটুন। কিন্তু স্যার, পোস্টমর্টম যে করেছে সে আমাদের মতোই মানুষ। 19-20 ভুল হতেই পারে। ওদিকের ভুল শোধরানো হয়েছে, আমাদের ভুল শোধরাতে হবে। 22 থেকে 28-এর মহিলার যতগুলো মিসিং কেস আছে সবার ফাইল খোলো। স্যার, বডি পেয়েছি 10 জুলাই 2015। 28 জুন থেকে খুঁজতে শুরু করি। স্যার, এ মালতী দাম্বে, বয়স 24 বছর, 2রা জুলাই থেকে নিখোঁজ। তবসুম শেখ, 24 বছর, 4 জুলাই থেকে নিখোঁজ। এই দুটো ছাড়া অন্য কোনো কেস? হ্যাঁ স্যার, এই যে নীলোফার। এই 3টে ফ্যামিলিকে নিয়ে এসো। আচ্ছা স্যার। স্যার, মালতী তাম্বে আর তবসুম শেখ এনারা বাড়ি ফিরে গেছিলেন। তাদের বাড়ির লোক আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না। আর পরেরটা নীলোফার? এনার ফ্যামিলি এখনো ট্রেস করা যায়নি। শিফট হয়েছে? হ্যাঁ স্যার, আমরা 2টো নাম্বার পেয়েছি, একটা তার হাজব্যান্ড ইমরানের আর একটা ইমরানের বড় ভাই ওয়াসিমের। 2টো নাম্বারই সুইচ অফ। অ্যাড্রেস কি ছিল? ওই যে ইমরান ভাই এখানে থাকতো না, খুবই দুঃখ পেয়েছিল বেচারা। কি হয়েছিল? আসলে ওর বউ নীলোফার হারিয়ে গেছিল না, তাই জন্য সবকিছু ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য নিজের গ্রামে। ওদের গ্রাম কোথায়? এটা তো জানি না সাহেব। হ্যাঁ, ওরা ইউপির লোক। আচ্ছা, এদের ব্যাপারে কেউ কি কিছু বলতে পারবে আমায়? ইমরানের বড় ভাই ওয়াসিম দাও এখানে থাকতো, কিন্তু ওরাও এখান থেকে চলে গেছে। আর ইমরান দা ওয়াসিম দার বোন মিনাসও এখানে কোথাও থাকতো, কিন্তু মিনাস দার স্বামী ও বাচ্চাকে নিয়ে গ্রামে চলে গেছে। মানে এরা সব ভাড়া বাড়িতে থাকতো, তাই না?
হ্যাঁ, এদের বাড়ি মালিক কে? এই পুরো বস্তির একজনই মালিক আছে, এই যে তার নাম্বার। বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি, কোনো পেপার ওয়ার্ক ছিল না, ভাড়া ক্যাশে দেওয়া হতো। আর এই 3টে ফ্যামিলি এক এক করে ইউপি চলে গেছে। মনে হচ্ছে আমার মুখ দুটো মনে আছে। ছোট স্ত্রী গায়েব হয়েছিল, ছেলেটা যুবক, তার বড় দাদা ছিল। কারেক্ট স্যার। বড় ভাই নীলোফারকে চারকোপে দেখেছিল, তারপরে আন্ধেরি স্টেশনে দেখেছিল। নীলোফার নাকি দাঁড়ায়নি, পালিয়েছিল। ওর হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছিলাম, যেরকম নিজের থেকে পালিয়েছে সেরকম ফিরেও আসবে। ওর স্বামী খুব দুঃখ পেয়েছিল। শোনো, এই পরিবারটাকে ট্রেস করো, ওই 2 ভাইয়ের খোঁজ চাই আমার। স্যার, এই 2 ভাই যেখানে থাকতো ওই মুসলিম কমিউনিটিতে অপারেট করবার জন্য আমার 2জন খুচুর আছে। এই 2 ভাইয়ের গ্রামের নাম আর মোবাইল নাম্বার বের করতে পারবে। দেখো ভাই, ব্যাপারটা হলো এই যে ইমরান আছে না, ওর লাভ স্টোরি একবার আমাকে শুনিয়েছিল, দারুণ গল্প। আরে কি বলেছিল আমাকে একটু বলো না। নীলোফার উঁচু জাতের মেয়ে। আচ্ছা, এতে তো দুজন আর নিকে হতে পারে না। দুজন পালিয়ে গেল লখনউ, আর ওখানে গিয়ে নিকা করে নিল। বাচ্চা হবার পর বাড়ির লোকরা যখন জানতে পারলো তখন মেনে নিল। তারপরে দুজনে মুম্বাইতে ফিরে এলো। তাহলে ওদের মধ্যে নিশ্চয়ই সম্পর্কটা ভালো ছিল এখানে? না, ঠিকই তো ছিল, আমি তো কখনো কিছু শুনিনি। নীলোফার খুব ভালো মেয়ে ছিল, যখন হারিয়ে গেল না তখন ইমরান পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। বেচারা। তাহলে ওদের দেশের বাড়ি কোথায়? আমাদের ওখানকারই, আমাদের ওখান থেকে 3 কিলোমিটার দূরে দুয়াপুরের। আর ওয়াসিম ইমরান এরা মুনিমগঞ্জের, এই 20 কিলোমিটার দূর। এই ওয়াসিম ইমরান এদের নাম্বার কি তোমার কাছে আছে? না ভাই। গ্রাম মুনিফগঞ্জ, ডিস্ট্রিক্ট মিরাট, কিন্তু ওদের ফোন নাম্বার পাওয়া যায়নি। তুমি একটা ছোট টিম নিয়ে মুনিফগঞ্জ চলে যাও, ওখানে কিছু না কিছু পাবেই। নীলোফারের এখনো কোনো খবর পাইনি। আচ্ছা, আপনারা কি কোনো খবর পেয়েছেন? কোথায় চলে গেছে ও? ওকে না পেয়ে ওর ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখনো নীলোফারকে খুঁজে পাইনি। আমরা চাইছি আপনারা আমাদের সাথে মুম্বাই আসুন। কেন? দেখুন, এই 4 মাস আগে আমরা একটা লাশ পেয়েছিলাম। আপনাদের গিয়ে দেখতে হবে, হয়তো নীলোফারের হতে পারে। তুমি তো ইমরান? হ্যাঁ স্যার। নীলোফার তোমার বিবি? হ্যাঁ, আমারই বিবি। কেন স্যার? আরে ও নীলোফার হতেই পারে না। হ্যাঁ, ওটা আমার নীলোফার হতেই পারে না, কারণ আমার নীলোফার মরে যায়নি, ও বেঁচে আছে। আমি তো শুধু এটাই চাইতাম যে ও যেখানে থাকুক সুখী থাকুক, কারণ আমার নীলোফার মরতে পারে না। বারণ করেছিলাম না পুলিশের কাছে যেতে? দেখলি কি হলো? শয়তানের মতো পুলিশ আমাদের পেছনে পড়ে গেল। এত দূর পৌঁছে গেছে আমাদের এই ছোট্ট গ্রামটাতেও। পুলিশের লোক বলল আমাকে ওদের সঙ্গে যেতে হবে। এখন আমাকে যেতেই হবে। ওয়াসিমদা, তুমিও চলো না আমার সঙ্গে, আমি একা কিছু পারবো না। আরে তুই আমাকে বিশ্বাস কেন করছিস না ইমরান? আমি নিজে দেখেছি নীলোফারকে, ও যেখানেই আছে সুস্থ আছে। পার্থক্য শুধু এইটাই যে ও তোর সাথে থাকতে চায় না। ওয়াসিমদা, তাও একবার, শুধু একবার গিয়ে দেখাই যাক না। মনে অন্তত এই সান্ত্বনাটুকু তো পাওয়া যাবে যে ওটা আমাদের নীলোফার নয়। না, এটা আমার নীলোফার নয়। আমার নীলোফার এতটা মোটা কখনো ছিলই না। এটা আমার বিবি নয় স্যার। আচ্ছা, লাশের ডান পায়ের আঙুল থেকে রিং পাওয়া গেছে।
নীলুফারি, এটা ওর ডান পায়ের জন্মদাগ। আমি ঠিক জানি এটা এটা নীলুফারি, আমার নীলুফার। আল্লাহ আল্লাহ, নীলুফার। ভালো তাই না? হ্যাঁ, খুব সুন্দর। এইটা কত দাম? 1200। একটু টাইট হচ্ছে, আর সেটা মানাচ্ছেও না আমাকে। একটা কাজ করুন, রেখে দিন এটা। ধন্যবাদ। চলো ইমরান। আরে ইমরান, ছাড়ো এখন, ছাড়ো। রেহান ওঠার আগে সব কাজ করতে হবে। না, আগে চোখ বন্ধ করো। আরে এখন না, রান্না করতে হবে আমার। এক মিনিট চোখ বন্ধ করো। ইমরান, তুমিও না। আচ্ছা চলো, তাড়াতাড়ি করো না ইমরান। এটা কি? খুলে দেখো। 1200 টাকার ছিল ইমরান। হ্যাঁ তো, তোমার পছন্দ তো হয়েছিল, তারপর যে অ্যাক্টিং করলে না, পছন্দ হচ্ছে না, টাইট লাগছে, এই ওই। আই লাভ ইউ। জুলাই থেকে নিখোঁজ হয়েছে। হ্যাঁ স্যার, প্রতিবেশীরা বলছেন দরজা খোলা রেখে চলে গেছিল। যখন ওই বাচ্চা বাড়িতে এলো দেখলো মা নেই। বাড়ির ভেতরে গিয়ে দেখেছিল যে খাবার অর্ধেক রান্না অবস্থায় গ্যাসে পড়ে আছে। তারপর বাচ্চা প্রতিবেশিনীর কাছে গেছিল, ফতেমা হচ্ছে ওর নাম। ও বাচ্চাকে নিয়ে ওয়াসিমের কাছে গেছিল, ওখানে তালা বন্ধ ছিল। তারপর মহিলা ইমরান আর ওয়াসিমের বোন মিনাজকে ফোন করেছিল। তারপর বেশ কিছুদিন পর এই বড় ভাই ওয়াসিম নীলোফারকে দেখতে পেল। আমার ডায়েরিতে এন্ট্রি আছে, 10 জুলাই চারকোপে ওয়াসিম নীলোফারকে দেখেছিল আর 14 তারিখে রিপোর্ট করে। তারপর 21 জুলাই ও আবার নীলোফারকে আন্ধেরি স্টেশনে দেখে। 10 জুলাই ওয়াসিম নীলোফারকে চারকোপে দেখলো, আর সেই দিনই পচে গলে ফুলে ওঠা 3 থেকে 7 দিনের একটা লাশ পাওয়া গেল। হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং। সবাইকে ডাকো। পুলিশ নীলোফারের মা বাবা আর তার দাদার সঙ্গে কথা বলে, পাড়ার প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলে। এই দম্পতির অতীতের বিষয়ে পুরো অনুসন্ধান চালায়, কিন্তু নীলোফার আর ইমরানের মাঝের কোনো মতবিরোধ তাদের সামনে আসেনি। জানাই যাচ্ছিল না যে নীলোফার কেন আর কিভাবে নিখোঁজ হয়েছিল, আর কেনই বা মারা হলো। কিন্তু এই কেসে পুলিশের কাছে জোরালো একটা সূত্র ছিল, একটা মিথ্যে, একটা স্পষ্ট নজরে আসা মিথ্যে। ওয়াসিম, 10 জুলাই তুমি চারকোপে গেছিলে, কেন গিয়েছিলে? কাজে গিয়েছিলাম সাহেব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজটা কি ছিল ভাই? ও তা তো মনে নেই সাহেব। তো চারকোপে তুমি নীলোফারকে দেখেছিলে, তুমি ডাকা সত্ত্বেও সে রিক্সা করে চলে গেল, তাই তো? হ্যাঁ সাহেব। তুমি এই কথাটা তোমার ভাই ইমরানকে জানালে ফোনে? হ্যাঁ সাহেব, যেই না আমি নীলোফারকে দেখলাম ওখানে চারকোপে, আমি সঙ্গে সঙ্গে ইমরানকে মোবাইলে সব জানিয়েছিলাম। তারপর তুমি 21 জুলাই নীলোফারকে আন্ধেরি স্টেশনে দেখলে? হ্যাঁ স্যার, তখনই আমি ইমরানকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। চারকোপ এবং আন্ধেরিতে তুমি নীলোফারকে দেখলে এবং ডাক দিলে, এবং ও মুখ লুকিয়ে পালিয়ে গেল। তুমি একলা ছিলে না সঙ্গে কেউ ছিল? একাই ছিলাম সাহেব। 21 জুলাই তুমি আন্ধেরি স্টেশনে নীলোফারকে দেখলে, তুমি কোন প্ল্যাটফর্মে ছিলে আর নীলোফার কোন প্ল্যাটফর্মে ছিল? অনেকদিন হয়ে গেছে না সাহেব, প্ল্যাটফর্মটা মনে নেই সাহেব। তুমি চারকোপ কেন গিয়েছিলে সেটা মনে নেই, আন্ধেরি স্টেশনের কোন প্ল্যাটফর্ম সেটাও মনে নেই, যদিও এটা সব থেকে বড় কথা, যেখানে তুমি তোমার ছোট ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া বউকে দেখলে, আর শুধু তুমিই দেখলে। আমিও সেটাই ভাবছিলাম সাহেব, যে কি করে হতে পারে এটা, যখন নীলোফার তো আগেই মরে গিয়েছিল। সাহেব, হতে পারে আমি যাকে দেখেছিলাম ও নীলোফারের মতোই দেখতে? এরকম তো হতেই পারে না? এমন হয়? হয় এরকম। ওয়াসিম,
এই যে ফুটেজটা দেখছো, এটা 21শে জুলাইয়ের আন্ধেরি স্টেশনের ফুটেজ। সমস্ত প্ল্যাটফর্মে সারাদিনে আমরা এই ফুটেজে নীলোফারকে কোথাও দেখিনি। তারপর তোমাকেও খুঁজেছি, তোমাকেও দেখতে পাইনি। সাহেব তাহলে হয়তো আমি 21 তারিখ নয় 20 বা 22 তারিখ গিয়েছিলাম কোথায় তাহলে। আমাদেরও সেটা মনে হয়েছিল, কিন্তু 1-2 দিন ভুল হতেই পারে। সেই কারণে আমরা 19শে জুলাই থেকে 23শে জুলাই পর্যন্ত সব ফুটেজ নিয়েছি। সেই ফুটেজে তোমাকে দেখিনি আর নীলোফারকেও। এখন বলো, 19শে জুলাইয়ের আগে আর 23শে জুলাইয়ের পরের ফুটেজ চেক করবো? আমি কি বলবো সাহেব? সত্যি কথা বলে দে ওয়াসিম। তোমার যে মুম্বাইয়ের নম্বর ছিল, যেটা বন্ধ করে তুমি গ্রামে পালিয়েছিলে, তার পুরো ডিটেলস বার করেছি। 10ই জুলাই কুড়লা গিয়েছিলে। চারকোপ তো অনেক দূর। তুই চারকোপেও যাসনি, আন্ধেরিতেও নয়। নীলোফারকে দেখা দূরের কথা, নীলোফারের মতো দেখতেও তুমি কাউকে দেখোনি। ঠিক বলছি তো? চল 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 চল, বেশি বলবি না, চল 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 চল। স্যার, আপনারা আমার দাদাকে ধরেছেন কেন? তোমার ওয়াসিম দাদা নীলোফারকে না চারকোপে দেখেছিল না আন্ধেরিতে। হ্যাঁ স্যার, হয়তো অন্য কাউকে দেখেছে। তাহলে নীলোফারের মার্ডার কেসের সঙ্গে আমার ভাইয়ের কি সম্পর্ক? দেখো ইমরান, তোমার দাদা তোমার সঙ্গে গেম খেলেছে। না স্যার, ওয়াসিম দা আমার কাছে বাবার মতো। ও আমাকে অনেক সাহায্য করেছে। যখন নীলোফার চলে গেছিল না, তখন ওই আমাকে সামলেছিল। আপনারা ওকে ধরতে পারেন না। নীলোফারের খুন তোমার ওয়াসিম ভাই করেছে। না স্যার, আপনি কি আজে বাজে কথা বলছেন? এসব মিথ্যে কথা। 5ই জুলাই রবিবার ছিল, দুপুর বেলায় খুন হয়েছে তোমার ওয়াসিম ভাইয়ের বাড়ি। কি বাজে কথা বলছেন স্যার? কি করে সম্ভব? একদম একদম মিথ্যে কথা এসব। শোন, তুই তো ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে যেটা করেছিস না, তাতে এই মারটা কিছুই নয়। তোর চামড়া আমি খুলে নেব, কিন্তু তার আগে আমায় জানতে হবে কেন, কবে আর কিভাবে। আর একটা যদি মিথ্যে বলেছিস তো বিশ্বাস কর, একদম শেষ করে দেব। নীলোফারের মার্ডারে তোমার দাদার সঙ্গে আরো 2 জন সামিল ছিল। এক তোমার মহল্লার নাদিম, আর 2 নম্বর তোমার জামাইবাবু। ওনারা ওনার কাপড় পরায়, গয়না, তাবিজ আর পায়ের রিংও অন্য রিংটা বের করতে পারেনি। নাদিমকে ভোপাল থেকে আর তোমার জামাইবাবুকে কানপুর থেকে তুলে এনেছি। দুজনেই অপরাধ স্বীকার করেছে। আমি স্বীকার করছি যে এই কেসটা আমাদের সময় লেগেছে। আমাদের একটু ভুল হয়েছিল লাশের বয়স নিয়ে, নাহলে তুমি লাশটা 4 মাস আগেই পেয়ে যেতে। আই এম সরি। ওই মেয়েটা তোর জন্য ঠিক ছিল না ইমরান, কখনোই নয়। এতটাই খারাপ ছিল যে তুমি তার লাশটাকেও নোংরা করলে। যতটা ভরসা আমি নীলোফারকে করতাম না, ততটাই ভরসা আমি তোমাকেও করতাম। ইমরান আর নীলোফার ভিন্ন ভিন্ন জাতের ছিল। তাদের বিয়ে নিয়ে 2 জাতেরই অনেকেই অসন্তুষ্ট ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজেদের অসন্তোষ ভুলে গিয়ে নীলোফার, ইমরান আর তাদের সন্তানকে আপন করে নিয়েছিল। শুধু আপন করেই নেয়নি, বরং এই দুজনের ভালোবাসা 2 পরিবারের মাঝের ব্যবধানকে অনেকটা কমিয়ে এনেছিল। শুধু ওয়াসিম আর ওয়াসিমই এমন একজন ব্যক্তি
যে নীলোফারকে তার ছোট ভাইয়ের স্ত্রী হিসাবে কখনো মানতে পারেনি। ইমরান কখনো বুঝতেই পারেনি যে ওয়াসিম তার স্ত্রী নীলোফারের প্রতি এতটা অসন্তুষ্ট কেন ছিল, আর তাও 5 বছর পরে সেটাও এতটা ভয়ঙ্কর, এতটা বিকৃত রূপে বাইরে কেন এলো। ওয়াসিমের স্ত্রী সাজিয়া এবং বোন মিনাজও ওয়াসিমের ভিতরে জ্বলতে থাকা এই ক্ষোভের আগুনকে কখনো আঁচ করতে পারেনি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে একটা চমকে দেওয়ার মতো কেস সঙ্গে নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন সৎ নাগরিকের দায়িত্ব পালন করুন। আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.